সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। সংসদ সদস্য পীরজাদা হানজালা ও বিএনপি নেতা রাশেদ খান একে অপরকে চিড়িয়াখানায় পাঠানোর তর্কযুদ্ধে মেতেছেন। রাজনীতির খোলা ময়দানে এমন রসালো কিংবা তীর্যক আক্রমণ কখনো কখনো সংসদেও গড়াচ্ছে। পরকীয়া বিয়ে, জীবিত বাবাকে শহীদ বলা, ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, পর্দা দেওয়ার মতো দাবি তোলা হচ্ছে ওখানে। নিয়মের তোয়াক্কা না করে এমন অপ্রয়োজনীয় আপত্তিকর বক্তব্যের প্রবণতা বেড়েই চলছে। প্রশ্ন হলো, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যখন জনপ্রতিনিধিরা এমন বেফাস কথা বলেন, তখন দেশের মানুষের কাছে তারা কী বার্তা দিচ্ছেন? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় বেফাস কথার প্রতিযোগিতা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শামসুজ্জামান যুদ্ধ, ভাইস চেয়ারম্যান বিএনপি, মাসুদ কামাল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এবং মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আপনাদের তিনজনকে স্বাগত। আমি দুদু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যেটা বললাম আর কি, এই যে সংসদের যে সংসদ সদস্য যেসব কথা বলছেন এবং বাইরের থেকে অনেক নেতারাও তার পাল্টা বক্তব্য দিচ্ছেন, মানে এটা আমরা আসলে এই রাজনীতির সংস্কৃতিটা হঠাৎ করে এইভাবে চলছে কেন? মানে আমরা তো চাইছিলাম আরও একটু উন্নত হবে 5 আগস্টের পরে, কিন্তু দেখছি যে তার কোনো পরিবর্তন আমরা দেখছি না। মানে কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন বিচক্ষণ এবং অত্যন্ত আমার পছন্দের মানুষ, সহযোগী আলোচক এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা। এই পার্লামেন্টের সংসদীয় দলের নেতা, মানে যিনি প্রধানমন্ত্রী, আমার দলের চেয়ারপারসন, এবং বিরোধী দলের যিনি নেতা, এবং দুইজনই প্রথম সংসদে গেছেন এবং প্রথম সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা। 70-র উপরে, 70% উপরে হচ্ছে এইবারই প্রথম পার্লামেন্টে গেছেন। সেটি খুব একটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে পার্লামেন্টের মধ্যে অনেক তীর্যকপূর্ণ কথা, রাজনৈতিক কথা, দেশের কথা, মানুষের কথা অনেকভাবে আনা যায়। তার ভাষাগত, উপমাগত এবং তাৎক্ষণিক বিচক্ষণতা, এই বিষয়ের প্রতি যদি তার দখল থাকে। কিন্তু বাইরের মানুষ, ভিতরের মানে সংসদের মানুষ আর গুণী মানুষ, এর ভিতরে যে ঘটনাগুলো আমরা প্রত্যাশা করি সেইগুলোর বাইরে যখন চলে যায়, অর্থাৎ ওই যে মানে রাশেদ খানের সঙ্গে আরেকজনের নাম বললেন, হানজালা, তো এখানে কিছু কিছু বিষয় এমনভাবে আসছে, বিশেষ করে 24শে গণঅভ্যুত্থানের পরে। এই বদরুদ্দিন ওমর সাহেব এটা বলছিলেন যে এই অভ্যুত্থানের পরে সবথেকে লাভবান অংশ উত্থান, যেটা সাম্প্রদায়িক রাজনীতি। এর আগে কোনো গণঅভ্যুত্থানে এত বড় উত্থান তাদের ঘটে নাই। পাশাপাশি যে শক্তিগুলো ছিল, তাদের যে অবস্থান বা উত্থান বা ভূমিকা, সেটি অনেকাংশে একটু ম্রিয়মান হয়েছে। আমার কেন বলছে যে আপনি খেয়াল করলে দেখবেন, শুধু পার্লামেন্টে না, রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ভাষা, শব্দ এবং আক্রমণ যেটা অশ্লীল পর্যায়ে শুধু না, এটা এতটাই ন্যাক্কারজনক। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে, এই পার্লামেন্টের রাজনীতিতে, সংসদের রাজনীতিতে আমাদের কিন্তু অনেক পুঁজি আছে এবং অনেক বিচক্ষণ নেতা বা পার্লামেন্টারিয়ান ছিল, যাদের কথা শোনার জন্যেই শুধু, এমনকি সেই সময় এত টেলিভিশন না থাকলেও রেডিওর কাছে বসে থাকত। কিন্তু এখন এর দৈন্যতা দেখা দিয়েছে। বিশেষ করে যারা ধর্মীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। মানে কোনো কারণে কেউ সমালোচনা করছে, তার একটা 14 গোষ্ঠী এমনভাবে, এমন ভাষায়, এমন ভঙ্গিতে মানে বলবে যে আপনার মুশকিলে পড়ে যাওয়ার মতো। সেই জন্যে আমার মনে হয় যে যারা তরুণ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতিতে আছে, তাদের একটু মানে, যেমন পার্লামেন্টের আমিও একসময় সদস্য ছিলাম,
তো ওখানে যে লাইব্রেরিটা আছে, যদি তারা এই লাইব্রেরিকে ব্যবহার করে, এবং ধরেন জেলখানার মধ্যে যে লাইব্রেরি আছে, যারা জেল খেটেছেন, এই জায়গাগুলো যারা ব্যবহার করছে, এই লাইব্রেরিগুলো, তাদের বলা চলা সব কিছু একটা আলাদা মাত্রা নেবে। কিন্তু অত বড় লাইব্রেরি যদি কেউ ধারে কাছেও না যায়, তো সেই জায়গায়, যেমন আমি একটা বক্তার কথা আমি বলি, শ্রমিক আন্দোলনে ছিলেন জসিমউদ্দিন মণ্ডল, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক আন্দোলনে। তার বক্তব্যের ভিতরে মানে তিনি যেমন কিছু কিছু অপ্রাসঙ্গিক শব্দ থাকতো, কিন্তু সেই শব্দ ছাড়া ওনার বক্তৃতা কেউ যদি শুনতে মানে যেত, ওইগুলো বাদ দিলে আর তার বক্তৃতায় কিছু থাকে না। কিন্তু সেই শব্দ এমনভাবে, এমন জায়গায়, এমন সুন্দরভাবে উপস্থাপন করতেন, তার বক্তৃতা যারা শোনে নাই ঠিক তারা বুঝতে পারবে না। শ্রমিকদের মধ্যে শ্রমিকদেরকে নিজের দিকে নিয়ে এসে নিজের কথাগুলো বলা, সেই জিনিসটা তার মধ্যে ছিল। কিন্তু এখন পার্লামেন্টে মানে যারা নতুন হিসাবে এসছেন, যারা মানে বলতে চাচ্ছেন, আমার পরিচয় মতো তাদের বোধহয় একটু সতর্ক হওয়াটাই ভালো। কামাল ভাই, এই যে সংসদের মধ্যে আমরা দেখছি তরুণ কিছু পার্লামেন্টারিয়ান এবার আসছে, তো তাদের অনেকে আছে ধরেন তো বলছে, কিন্তু বলার মধ্যে ধরেন এক ধরনের উস্কানি আছে, স্পিকারকে অনেক রুলিং দিতে হচ্ছে, বলছে এটাকে স্বাভাবিক ভেবেন না। তো এই যে পরিবর্তনটা কি আসলো, মানে আমরা গুণগত কি পরিবর্তন দেখছেন আপনি? আমার কথা হলো কি, তাদের কাছ থেকে আপনি পরিবর্তন আশা করছেন কেন? কেন আশা করছেন? আপনি একটা সহজ কথা বলি আপনাকে, এই শিক্ষাটা কিন্তু একদিনের না। একদিনের যদি শিক্ষাটা দেন তাহলে কি হবে জানেন? ওই হয়তো একবার দুইবার তারা ঠিকঠাক মতো বলবে, আবার যখন উত্তেজিত হয়ে যাবে, যখন আবেগপ্রবণ হয়ে যাবে, তখন তার আগের ভাষাটাই বেরিয়ে আসবে, তাই না? আপনি একটা কাককে নিয়ে যত মানে জায়গায় বসান না কেন, গাছের ডালেও সে যে আচরণ করবে, এসি রুমে নিয়ে গেলো সে একই আচরণ করবে। সে তো কারণ তার ওইটাই তার ক্যারেক্টার। তো আপনি ক্যারেক্টার থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন। মান্না ভাই তো দীর্ঘদিন বাম রাজনীতি করতেন, বলে না যে ডি ক্লাস হওয়াটা কিন্তু অনেক কঠিন। এই জন্য যে অনুশীলন, যে সময়, যে শ্রম অভিনিবেশ দিতে হয়, এটা তা আর কি সেটা সেই দেওয়ার মাধ্যমে আসছে এখানে। হানজালা সাহেব যে কথাগুলি বলছেন, আপনি ওনার কাছ থেকে কি আশা করেন? আশা করেন ধার্মিক একটা লেবাস থাকে ওনার ভেতরে, তো আরো থাকা উচিত ছিল। তাহলে যায় নাকি রাতের বেলা যায় নাকি বিভিন্ন ধর্মসভা ওয়াজ করেন, ওয়াজ তো আজকাল, আগে তো অনেকগুলোতে যাইতাম না, বুঝতাম না, এখন তো দেখতে পাই ইউটিউবে। দেখেন না এগুলো? কতক্ষণ দেখতে পারেন? যদি আবার দেখতে পারেন, যদি পাশে আপনার কিশোর সন্তানটা থাকে, তাকে নিয়ে ওয়াজ দেখতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন? কিন্তু এটা তো আল্লাহর কথা কয়। তাহলে কিশোর সন্তানকে নিয়ে আমি শুনতে পাই না কেন? বলেন কি কারণে পাই না? এটা কি ধর্মের কারণে পাই না, নাকি যিনি বলছেন তার কারণে পাই না? তাই না? এটা তো আপনার পার্থক্যটা তো ওই জায়গাটাতে। তা আপনি হঠাৎ করে তার কাছ থেকে আশা করবেন কেন? উনি হঠাৎ করে এমপি হয়ে গেছেন, এটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে। কিন্তু যে লোকটা ওখানে বসে আছেন উনি তো আচ্ছা দেখেন, দুদু ভাই তো বললেন আমাদের মানে সংসদ নেতা, উনিও প্রথমবার হয়েছেন। আমাদের সংসদ বিরোধী দলের নেতা, উনিও প্রথমবার হয়েছেন। যাদের এই সমস্ত কথাবার্তা শুনে আপনি মানে স্বাভাবিকভাবে নিতে পারছেন না বলেই তো অনুষ্ঠানের নামটা এরকম করছেন, তারাও অনেকে প্রথমবার হয়েছেন। কিন্তু প্রথমবার হওয়াটা কিন্তু দোষ না। দোষটা হলো ওনারা কে কোন কালচার থেকে উঠে আসছেন, সেটার সমস্যা। সমস্যাটা তো ওই জায়গায়। আমি তো পলিটিক্যাল পার্টিগুলিকে যেন দোষ দেই যে আপনারা এমন লোককে কেন নমিনেশন দেন, যারা নাকি এসে আপনার পাশে বসবে, বসে তাদের চেহারা দেখাবে, যে চেহারা আপনি আবার নিতে পারবেন না। ঘটনা কিন্তু ওই জায়গায় ধরা খাচ্ছে। এখন এটা চলতে থাকবে। বারবার স্পিকার বলবেন এখানে যে আপনারা শিখে আসেন, ঠিক আছে এবার হলো না, আগামীবার করবেন। ওনার তো আর কিছু বলার নাই, বলতেছেন। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা হলো সারা দেশের মানুষ এগুলো দেখতেছে। আপনারা এগুলো টেলিভিশনে, সরকারি টেলিভিশনে লাইভ সম্প্রচার করেন, আমরা দেখি, আমরা যারা আম জনতা আছে দেখি, আমরাও কিন্তু একটা রেটিং করি, আচ্ছা এই লোক আছে, উনি এই জিনিস। আমরা মানে একটা লোক হলে একটা প্রবাদ আছে বুঝছেন গ্রামে, প্রবাদটা হলো যে সেই লোকটা তত বেশি ভালো
যার সম্পর্কে আপনি যত কম জানেন, তো এখন আমাদের জানার সুযোগ হচ্ছে, আমরা বুঝতে পারছি কে কতটা ভালো, কে কতটা যোগ্য, কে কতটা নেতা হওয়ার মতো, আমরা এখন জানার সুযোগটা পাচ্ছি। কারণ উনি কথা বলতেছেন, মুখ খুললেই তো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, মুখ খুললেই তো সুগন্ধ দুর্গন্ধ সব বেরিয়ে আসতেছে, তাই না? দেখতেছি আমরাও, সমস্যা নাই। মান্না ভাই, জাতি শিক্ষিত আপনি হচ্ছে। কিভাবে মূল্যায়ন করবেন এই পার্লামেন্টে? আপনারা যেরকম করে বলছেন তার সাথে তো আমার খুব মিলছে না। প্রথম কথা হচ্ছে, আমি জনাব হানজালা কি বলেছেন তা জানি না। ভার্বাটিম যদি শুনতাম তাহলে এটার উপর একটা কথা বলতে পারতাম, কিন্তু সাধারণভাবে যদি আমাকে বলেন, আমি মনে করি এই পর্যন্ত সংসদ যেভাবে চলেছে এর মধ্যে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এমন কোনো কথা বলা হয় নাই যেটাতে আমাদের একদম বিচলিত হবার মতো আছে। খেয়াল করে দেখেন, পাকিস্তান আমলে এই পার্লামেন্টের মধ্যে লাঠির বাড়িতে, মানে লাঠি তো ছিল না, চেয়ারের পায়া ভেঙে বাড়িতে সাহেদারিকে মেরে ফেলা হয়েছিল। আর তাছাড়া খুব হিস্টোরিক্যাল একটা ঘটনা হচ্ছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ক্রুশ্চেভ পায়ের জুতা খুলে টেবিল চাপড়েছিলেন, পিটিয়েছিলেন, মানে সব জায়গায় দেখিয়েছে। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সাবরমতী বক্তৃতা করছিলেন, তো তার বিরুদ্ধে সম্ভবত আইয়ুব খান বা তার কোনো একজন লোক বলছিল, পরবর্তী সময় আমি এইটা ভুলে গেছি, কিন্তু বক্তৃতাটা আমার মনে আছে। উনি বলছেন যে তার সম্পর্কে অভিযোগ ছিল যে ও মদ খায়, তো উনি তার জবাবে বলছিলেন যে मैं तो शराब पीता हूँ और तुम लोग तो आदमियों का खून पीते हो, तुम लोग खूनी हो। তো খুনি বলা হলো, সেটা কী হলো? আমি যেখানে আসছি জানেন, আসার আগে হঠাৎ করেই কেন জানি না টিভি ছেড়েছিলাম, না সরি ফেসবুকে গেলাম, দেখলাম মোদি দাঁড়িয়ে আছে চোরের মতো পার্লামেন্টের মধ্যে, আর ধুয়ে ফেলছে 2-3টা নেত্রী। আমি গত কয়েকদিন ধরে শুনলাম যেরকম করে বক্তৃতা করেছে মোদি, ওখানকার কালচারে বা যেরকম হোক নোমসটা এরকম হয়তো আছে যে তখন কেউ হইচই করে না, আমরা যেরকম হই হই করি বাধা দেয় এরকম করে না, করে মাঝে মাঝে হয়তো, ওই সময় করছে না। কিন্তু তাকে আদানি যে ডাকাতদের নিয়ে আসছে, মাত্র 4 ঘন্টা আগে যার সম্পর্কে আপনি গালাগালি করেছেন, চরিত্রহীন বলেছেন, তাকে শপথ দেওয়ার পরে যা যা করেছেন সেগুলো বলেছেন। আমাদের এখানে ওই তরুণে যদি বলেন, সেরকম কোনো ভাষায় ব্যবহার করা হয়নি। হান্নান মাসুদের নাম বলেছেন না, আমি এটা শুনেছি। হান্নান মাসুদ কি বলেছেন? প্রধানমন্ত্রীর উক্তি সম্পর্কে একটা কথা বলেছেন। এখন আপনি বলতে পারেন যে এই কথাটা ভুল হয়েছে, উনি এরকম না বলতে পারতেন, কিন্তু প্রধানমন্ত্রীকে যে অপমান করে উনি বলেছেন সেরকম তো না, কথা তো সত্যি। প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ইতিমধ্যে কিন্তু কোনো জায়গাতে কথা আসছে যে উনি যে বক্তৃতাগুলো করছেন, সেই বক্তৃতাটা সবই তো রিটেন স্পিচ, তো সেই জায়গাতে ভুল এত হচ্ছে কেন? একদম সন, তারিখ, ডেটাস, ফ্যাক্টস এগুলো পর্যন্ত ভুল হয়ে যাচ্ছে। তো তার উপরে কথা বলছে যে এগুলো উনি সত্য কথা বলছেন না, অসত্য কথা বলছেন বা সত্য গোপন করছেন, এরকম যদি বলেন, তবুও আপনি বলবেন যে হান্নান মাসুদ তো মিথ্যা কথা বলছেন, এরকম বলছে না। এটা তো ঠিক যে এই পার্লামেন্টটাতে অনেক নতুন নতুন লোক আসছে, নতুন আসছে বলে সব মাপ পেয়ে যাবে সেরকম যেমন ঠিক না, তেমনি নতুন আসছে বলে তাদেরকে আপনি একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাও ঠিক। ইন্টেনশনালি তিনি কি খারাপ বলেছেন? আমি কিন্তু বলেছি হানজালার আগের বক্তব্য আমি শুনেছি, কিন্তু বর্তমানের বক্তব্য আমি জানি না। আপনি যেটার রেফারেন্স দিয়ে কথা বলছেন বা আলোচনাটা শুরু করলেন, সেটা যেহেতু জানি না, সেদিক থেকে যদি দেখেন, তাহলে এই পার্লামেন্টের মধ্যে আমি অনেক বেশি সভ্যতা ভব্যতা দেখছি। কিন্তু একজন পার্লামেন্টারিয়ান তার বাবার সম্পর্কে মুক্তিযোদ্ধার দাবি করে যে তথ্য দিল, মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলে। মানে এটা একটা অজ্ঞতা। দেখেন, মানুষ মিথ্যা কথা বলে কি একটা সত্যকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করতো, কিন্তু উনি এমন ইতিহাসের এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন, মেবি হি ওয়াজ আউট অফ হিজ হেড দ্যাট টাইম। আমি এটা আমার কাছে ব্যাখ্যা করা খুবই কঠিন যে এরকম বলবি কেন। কিন্তু আরেকজন যে বললেন যে মাইক্রোওয়েভ দেওয়া হোক, আমাকে কি বলে আপনার ওয়াশিং মেশিন দেওয়া হোক, পর্দা কিনে দেওয়া হোক, মানে এইটাও খুব চাইল্ডিশনেস। খেয়াল করেন, এটা কিন্তু কারো জন্য হার্মফুল কথা বলছে তার উপর না, আপনি শুনে একটু সম্মানহানি হতে পারে, কিন্তু উনি যদি এই কথাটা ওই জায়গায় না বলে তাদের হাউসকিপিং কমিটি বা কী কমিটি আছে সেই জায়গায় যদি বলতেন, তাহলে হয়তো জিনিসটা অনেক কেউ তো জানতোই না, কিন্তু উনি চাইতেন, নিজের জন্য চাইতেন, কিন্তু উনি একটা জেনারেলি সবার জন্য চাইছেন। এইটাতে আমি মনে করি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসদ অধিবেশন চালাচ্ছেন, তার মধ্যে এই ফালতু কথা বলে বলছেন। সমালোচনা যদি এটা হতো যে এই যে বাজেটটা হয়েছে, এই বাজেটের চুলচেরা বিশ্লেষণ একজন করবার চেষ্টা করতেন, আপনি অ্যাপ্রিসিয়েট করতেন যেটা কত ভালো জিনিস হচ্ছে, যে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে
এক বছর একটা সালতাবামি তো একটা বাজেট, একটা বাজেটের দিক নির্দেশনা, এক বছরের দিক দিশা দিচ্ছে আপনাকে, কিন্তু আগামী আরও 4 বছরের জন্য আপনার জন্য একটা গাইডলাইনও তৈরি করছে আপনি কোন দিকে যাবেন। সে অর্থমন্ত্রী বক্তৃতার সময় বলেছেন না, চতুর্থ বছরে আমরা দেখবো যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, প্রথম 2 বছর তেমন কিছুই দেখা যাবে না। তো প্রথম 2 বছর কি করবেন? তারপরেও একটা বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেট কত ইম্পর্টেন্ট আলোচনা, তার মধ্যে যদি আপনি চা খাওয়ার আবার ব্যবস্থা নেই সেসব বলেন, তখন মানুষ বলতেই পারে আমি পেটেই ভাত পাই না, আগুন লেগে গেছে বাজারে, একটা সবজি নিয়ে যার দাম 100 টাকার কম, এই পরিস্থিতিতে এগুলো কি হচ্ছে? ওইটা অশ্লীলতা কাকে বলে? দেখেন, ওই যে একটা গল্প আছে না, ছবি আঁকতে দিয়েছে দুজনকে, তো এক একজন এক এক রকম এঁকেছে, তো একটা ছবি আছে একটা মহিলা অলমোস্ট নেকেড কিন্তু পায়ে একজন বোঝা পড়া, তখন বলছে এই ছবিটা নেকেড। আবার একদম ফুললি নেকেড যেটা দিয়েছে সেটা বলেছেন এইটা নেকেড না। কেন এটা নেকেড বলছেন না? কেন উনি বলছেন দিস ইজ দ্য ক্রিয়েশন অফ গড, আর এইটা তুমি তৈরি করেছো, তাতে ইঙ্গিত করছো যে দেখো এই ঢাকলেও কিন্তু আসলে এর পেছনে এই নগ্নতাটা আছে। তো আমি এরকম করে একটা জিনিস তৈরি করলাম, সেটাকে অশ্লীল লাগে দেখতে। আমি এরকম করা জিনিস বললাম যেটা আমার কষ্টের কথা বলছে না, এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা বলছে না, সেখানে কিন্তু আপনি বলতে পারেন যে এইগুলো ফালতু কথা হচ্ছে, এই কথাগুলো নিন্দা করা উচিত বা এগুলো বন্ধ করেন, আপনারা কাজের কথা বলেন। সেই তুলনায় গালাগালি ইত্যাদি কোনো কিছু হচ্ছে না। মনে আছে আপনার, এটা কত সাল ভরে গেছি, সম্ভবত সুলতান আহমেদ চট্টগ্রামের বাঁশখালী থেকে এমপি ছিলেন, উনি জুতা দেখিয়েছিলেন পার্লামেন্টের মধ্যে, এবং বি চৌধুরী বলছিলেন দেখেন স্পিকার সাহেব পেছন থেকে জুতা দেখানো হচ্ছে আমাদেরকে। টেলিভিশনে জুতা দেখায়নি, জুতার কোনো ছবি কেউ দেখায়নি, কিন্তু বি চৌধুরী অভিযোগ করেছিলেন। তো পার্লামেন্টের মধ্যে যেগুলো হতে পারে না সেরকম না, তো একজন আরেকজনকে তেড়ে যায়, এরকম তো বহু ঘটনা ঘটেছে। এবং বয়কট করবার সময় কী ধরনের উত্তেজনাকর পরিস্থিতি হয়, এখন এগুলো হচ্ছে না। এটা যে একটা খারাপ দিক, আমি কিন্তু এটা মানতে রাজি নই। গালাগালি যদি এরকম হতো যে তোর বাপ চোর, তুই চোর, তোর মা বেশ্যা, তাইলে আপনি বলতে যে ও একটা মানুষই না। কিন্তু এইখানে যে কথাগুলো বলা হচ্ছে তাতে আমি দেখছি পার্লামেন্টের নর্মসের বাইরে চলে যাচ্ছে, বা অনেক জিনিস অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কিছু কিছু বিরক্ত লাগছে। আমি যা শুনতে চাই তা আমি পার্লামেন্টে শুনতে পাচ্ছি না। আমি বরঞ্চ টক শোতে যেগুলো পাচ্ছি, আমি অনেস্টলি বলি, আমার কাছে মনে হয় যে পার্লামেন্টের মধ্যে এগুলো কোনো কিছু নাই এখন। এবং ওই জায়গাতে আর একটা জিনিস আছে কি, মাঝে মাঝে পরস্পরের মধ্যে মানে সরকারি দল বিরোধী দলের মধ্যে খাতির দেখানো হচ্ছে, সেই খাতিরগুলো কোনো যৌক্তিক খাতির না। মানে ধরেন আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, উভয় দল চুপচাপ। রুমিন ফারহানা বললেন যে এটা বিরোধিতা করবে, কিন্তু উনি তো নোটিশ দিতে পারছেন না, 4 জন সদস্য পক্ষেরাই। উনি তখন গিয়ে এনসিপির কাছে বলছেন যে আমাকে একটু সমর্থন দাও, তারাও দিচ্ছে না। দেন হোয়াট ইজ দিস পার্লামেন্ট? এত বড় একটা চুক্তি আলোচনাই করলো না, দ্যাট ইজ ইনডিসেন্ট। আমি এমনকি এটাকে অশ্লীলও বলতে পারি, যদিও শব্দটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটাকে মনে করি যে নিশ্চয়ই এটা করার দরকার ছিল। ওই জায়গাতে কেউ যদি একটা ধরে যে লাইনের বাইরে গিয়ে কথা বলে থাকে, একটা শব্দ প্রয়োগ ভুল হয়ে থাকে, সেইটাকে আমি এত বড় করে দেখতে চাই না। সমালোচনার জন্য যখন তুলেছেন আমি সেটাকে অ্যাগ্রি করছি, নিশ্চয়ই তাদেরকে আরও পরিশীলিত হওয়া দরকার, কারণ এটা তো সবাই দেখে করবে। এখন আমার একটা কথা বললেন যে পার্টিগুলো যখন নমিনেশন দেবে তখন এগুলো দেখে করা দরকার, যে এরা গিয়ে কথাবার্তা বলতে পারবে। তো ওইখানে শিক্ষিত লোক ভোটই দাঁড়াতে চায় না, আর শিক্ষিত লোক যদি দাঁড়ায় উনি বক্তৃতা করতে জানেন না, শিক্ষিত লোক মানুষের সাথে মেশেন না, উনি ভালো করে কথা বলেন না। আর চাষা ভুষে টাইপের লোক, ক্ষেত টাইপের লোক, সে গিয়ে মানুষের সাথে এর বাড়িতে ঢুকে ওর বাড়িতে গিয়ে ভাত খাই, ওর 10টা টাকা দেয়, বাচ্চাকে কোলে তোলে। মানে মানুষের সাথে বেশার কতগুলো কায়দা তারা এমন করে রপ্ত করেছে, এবং হয়তো তাদের টাকা পয়সাও আছে। পার্টি কী করে, ভোট যখন পার্লামেন্ট হয়, এই কথা যারা বলেন তারা খুবই ভুল করেন। তখন গুণের বিচার হয় না, তখন নাম্বার হয়, কারা বেশি নাম্বার পায় জিতে কি, কারণ ক্ষমতায় যাবার প্রশ্ন আছে। তো সেই জায়গাতে কোয়ালিটি থাকে না। আমি এটাকে অ্যাপ্রুভ করছি তা বলছি না, কিন্তু আমি বলছি একটা ধরেন যেটাকে আমরা বলি যে মেসেজ কে, মানে গণমাধ্যমে যদি গুণের চর্চা থাকতো তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না এরকম করে, তাহলে আমরা আরও পজিটিভ জিনিস পেতাম, পার্টিগুলো আরও পরিশুদ্ধ হতো। সব পার্টি তাই করছে, অতএব এই দিকেই আমরা যাচ্ছি। ভাই, আগামীকাল 23 জুন নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এটা নিয়ে সরকার এক ধরনের ইসের মধ্যে সতর্ক অবস্থানে আছে। ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে কয়েকটা জায়গায়। তো সরকার হঠাৎ করে সিরিয়াস কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে? তারা কি, সরকার কি মনে করছে আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটাবে? সরকার ভালো বলতে পারে প্রথম কথা, এবং তার যে ইনফরমেশন মানে পাওয়ার যে সোর্সগুলো
এটা অন্য অনেক সাধারণ মানুষের থেকে বেশি। অর্থাৎ সরকারের দল বা বিরোধী দল যাই করুক না কেন, সরকারের অবস্থানে বিভিন্ন এজেন্সি যেগুলো থাকে, তারা যদি মনে করে এজেন্সি রিপোর্টটাকে দেখে যে এই পরিস্থিতি, তার উপর ভিত্তি করে তারা কিছু সিদ্ধান্ত নেয়। তবে আওয়ামী লীগের যিনি প্রধান, তিনি কিন্তু খুব বেশি দূরে নেই আমাদের থেকে। আর এখন অবশ্য কেউ কারোর থেকে খুব একটা বেশি দূরে থাকে না, কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে তাদের বক্তব্যগুলো দেশি অথবা বিদেশে এগুলো থাকে। তো সতর্কতা এই জন্যে যে তাদের যে পতনের পরিবর্তে তাদের খুব বেশি আগের সরকারি অবস্থানে যে বক্তব্য, বিবৃতি বা তাদের যে ক্যারেক্টার, খুব একটা পরিবর্তন হয়েছে এটা আমার কাছে মনে হয় না। মানে তারা এখনো পর্যন্ত, বিশেষ করে শেখ হাসিনা এবং তার সহযোগী যারা আছেন, তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা তো প্রথম দিকে লিস্ট করার জন্যই বলছেন, এবং কাউকে বাঁচায় রাখবেন না সেটাও তিনি বলছেন। আর মিছিল কিছু কিছু কোনো জায়গায় হঠাৎ করে ঝটিকা মিছিল হচ্ছে, ওই ঝটিকা, রাইট, ওই রকম একটা করার চেষ্টা করছে। সেখানে পুলিশ কোনো জায়গায় তাদের ধরছে, অ্যারেস্ট করছে, জেলও পাঠাচ্ছে। তবে যেটি হচ্ছে সবথেকে আমার কাছে মনে হয়েছে যে শান্তিপূর্ণ অবস্থায় এটা বজায় রাখা যতটা কঠিন, শান্তি ভঙ্গ করা তত কঠিন না। এটা দুই একজন এমন জায়গায় একটা ধরেন বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে মারলো বা অন্য পথ করলো, তো এতে রাজনৈতিকভাবে আপনি যেটা বললেন যে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, তো একটা দলের সাফল্য ব্যর্থতা থাকে। ধরেন ব্যর্থ হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গেছে, কিন্তু তারা যদি রাজনীতি করতে চায়, মানে আওয়ামী লীগ, তারা যদি আবার ফিরতে চায়, সেই সম্ভাবনা আছে কি নাই সেটা পরের বিবেচনা। কিন্তু মানুষকে আপনার তার কনফিডেন্সে নিতে হবে, তার পক্ষে নেওয়ার কৌশল, ভূমিকা, এগুলো থাকতে হবে। কিন্তু আমি আওয়ামী লীগের যে ভূমিকা এখন, মানে অনেকটা বলা যায় সন্ত্রাসী ভূমিকা, এই দেশে মানে সন্ত্রাসী ভূমিকা যারা নিছে অতীতে রাজনীতিতে, সেটি কমিউনিস্ট পার্টি হোক অথবা গণতান্ত্রিক কোনো দল হোক, তারা আস্তে আস্তে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তারা তাদের গুরুত্ব অনেকাংশে হারিয়েছেন। যেমন আমি যে অঞ্চলের মানুষ, সেই সময় এটা বাম ঘেঁষা এলাকা ছিল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনেদা, এমনকি খুলনা ডিভিশন একটা বৃহৎ অংশই ছিল, যেটা অনেকটা এখন বিপদগামী হয়ে ওই সময় এটাকে রাজনৈতিকভাবে দেখা হতো। 70 বা আগে পরে তার বিশাল ভূমিকা ছিল, সমর্থনও ছিল। কিন্তু পরবর্তীতে এই রাজনীতি আস্তে 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 এমন একটা জায়গায় চলে যায়, যেমন জাসদের যখন গণবাহিনী তৈরি হয়, সেই সময় তাদেরও একটা বড় ভূমিকা ছিল, মানে সশস্ত্র বিপ্লব, এটাকে বিপ্লবী বলা হতো সশস্ত্র। তো এখন সেই জায়গাগুলোতে কেউই নাই, কিন্তু কেউ কেউ তার মানে নাম ব্যবহার করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনীতি বিবর্জিত সন্ত্রাস, এটা নেহাতি সন্ত্রাস। তো সেই সন্ত্রাস দিয়ে কখনো যে মানুষের কাছে টিকে থাকা যায় না, সেটা যদি আজকে যারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আজকে যারা মানে রাজনীতি ফিরে আসার পথ, হ্যাঁ, ওরা যদি মনে করে যে একটা চমক সৃষ্টি করা, নিজেদেরকে মানে এটা খবরের শিরোনাম করা, সেটা আলাদা কথা, কিন্তু এইভাবে রাজনীতিতে ফিরে আসতে পারবে এটা আমার কাছে মনে হয় না। কামাল ভাই, এই যে সরকার হঠাৎ করে সিরিয়াস হলো, সেনা মোতায়েন করলো, মানে আপনি কি কোনো রকম আশঙ্কার কিছু দেখছেন আগামীকাল? কিংবা এটা তো আমাদের চেয়ে ওনারা বেশি দেখবেন, কারণ আপনি বাইরে থেকে কি আপনার কাছে এরকম কোনো আন্দাজ করতে পারেন? না, আমি অন্যভাবে বলি আপনাকে জিনিসটা, যে ওনাদের গোয়েন্দা বাহিনী আছে সারা দেশে, তারা ছড়াই আছে, একদম পুরো একটা নেটওয়ার্ক আছে, এবং খুবই বিভিন্ন সেকশনে গোয়েন্দা আছে, এবং তাদের মাধ্যমে তারা নিশ্চয়ই কোনো তথ্য পেয়েছে, খবর পেয়েছে, তার ভিত্তিতে তারা এই নাড়াচাড়া করতেছে। এই খবর আমার পাওয়ার কথা না, আমার হলো দেখার ব্যাপার, যে ওনাদের এই নাড়াচাড়া দেখে আমরা আতঙ্ক বোধ করছি। আমাদের আর কিছু না, কিন্তু আমরা মানে আওয়ামী লীগের নাড়াচাড়া হচ্ছে কি হচ্ছে না আমি কেমনে বুঝবো? আমি তো আর ওদের সঙ্গে মিশি না, আমি বলতেও পারবো না। কিন্তু সরকার মনে করছে তারা নড়াচড়া করছে।
এই জিনিসটা আমরা ফিল করতে পারছি যে সরকার নড়াচড়া করছে, সরকার প্রিপারেশন নিচ্ছে, এটা আবার মিডিয়াতে তারা দিচ্ছে। ওদের অভ্যন্তরীণ যে চিঠি চালাচালি সেগুলো আমরা মিডিয়াতে দেখছি, দেখে আমরা ভাবছি যে তারা ব্যাপক একটা যুদ্ধ একটা প্রস্তুতি তারা নিচ্ছে। তো আমার কথাটা হলো কি, যে এই যে আপনারা সরকারের একটা প্রতিষ্ঠান জনগণের টাকাতে যে চলছে, এদের কাজটা আসলে কি? এদের কি কাজ এটা যে একটা পলিটিক্যাল পার্টি তাদেরকে আমি কথা বলতে দেব না বলে আমাদের পূর্ববর্তী সরকার একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাকে আমরা এন্ডোর্স করেছি এবং তাদেরকে আমরা কথা বলতে দেবই না, এটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার বাহিনীকে, আমার সমস্ত শক্তিকে এখানে প্রয়োগ করছি। এবং এই প্রয়োগ করছি কার বিরুদ্ধে? যে লোকগুলো, এই লোকগুলো তো এই দেশেরই নাগরিক। তো এখন তাদের আপনি কথাই বলতে দিবেন না, তাহলে কয়েকদিন দিবেন না, যে যতদিন বিচার না হবে। আপনারা কি বিচারটা শুরু করেছেন? বিচারটা শুরু করেন না কেন? বিচার তো অনগোয়িং চলছে না। অনগোয়িং নো, বিচার করা হবে, এটুকু বলা হয়েছে। বিচারটা করা হবে, হচ্ছে তো ইনোভার মামলা তো করছেন আপনি হাসিনার বিরুদ্ধে, রায়ের তারিখ দিয়েছে। ওটা তো হাসিনার বিরুদ্ধে, হাসিনার আওয়ামী লীগের সমর্থকটা। যদি আপনি মনে করেন যে হাসিনাই আওয়ামী লীগই হাসিনা, তাহলে তো ভাই হবে না। এখানে হাসিনা কই? যাদের আপনি অ্যারেস্ট করছেন এটা হাসিনা? আপনি যারা মিছিল করে হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থক ভাবলে তো ভুল করবেন। কিন্তু দল হিসেবে তো আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ, এখন যেহেতু তাদের কার্যক্রম, তো সেই ক্ষেত্রে তো আইনি তো তারা পারে না। না, আইন ইউর রাইট, আইন তো পারে না। আইন মানলে তাদের এটা করা উচিত না, এটা আমিও মনে করি। আইনটা আপনি পছন্দ, আমি মনে করি যে নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে করা হয়েছে, এটা কালো আইন আমি মনে করি। এখন তো সংসদেই তো সেটাই করা হয়েছে, রেটিফাই করা হয়েছে। সংসদে বাংলাদেশে যত কালো আইন হয়েছে সব সংসদের মাধ্যমে হয়েছে, সংসদ ছাড়া হয় নাই, কাজে ওটা কিছু যায় আসে না। তো আমার কথাটা হলো কি, এটা আইন কালো, আইনটা আমি অপছন্দ করি। কিন্তু যত আমার ওদের ক্ষমতা থাকে আমি আইনটা পাল্টাবো। যতক্ষণ পর্যন্ত আইনটা আমি পাল্টাতে না পারছি, এটাকে আমি কালো আইন হিসেবে উল্লেখ করব, কিন্তু আইনটা অমান্য করবো না। এটা হলো নাগরিকের ব্যাপার, আমি যেটা মনে করি। তো এখন আমি মনে করি আইন মান্যকারী নাগরিকের উচিত আইনটা মান্য করা, এটা আমি বিশ্বাস করি, আমি নিজেও তা করি। প্রবলেমটা হলো কি, যে আপনি যে এই আইনটা প্রয়োগ করছেন, কতদিনের জন্য প্রয়োগ করছেন? আপনি বলেছেন, আপনি নিজেই বলেছেন যতদিন বিচারটা চলবে ততদিন আইনটা চলবে না। তো বিচার তো আপনি শুরু করেন না কেন? সেই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এটা আপনি করছেন, এই আইনটা জারি করছেন, বিচার করবেন, আইসিটিতে বিচার করবেন, করেন। আপনি বিচার শুরু করবেন না, বলবেন যদি বিচার আপনার শুরু করতে যদি 10 বছর লাগে, আপনি 10 বছর এই লোকগুলিকে আটকে রাখতে পারবেন? তখন এই লোকগুলি আইন মানবে? কিন্তু লোক তো ভাই 3টা না। আপনি একজন লোককে বলছেন তোরা আমি বাইন্দা রাখলাম, পুলিশ আসার আগ পর্যন্ত তুই থেকে নড়তে পারবি না, কারণ পুলিশ তোর আসে না, বিচারও হয় না। সে কতক্ষণ ওখানে থাকবে? বাদা একটু মুস্তামুস্তি করবে না? আর মুস্তামুস্তি করতেছে, আপনি মন খারাপ করেন, মুস্তামুস্তি তুমি কেন করো? তোমার তো চুপ করে থাকার কথা। তো ও তো বলতেছে ভাই আপনারা তো বিচার করেন, আপনি তো বিচার করেছেন না, আপনি বলবেন আর মানবে সেটা? ওরকম তো হাসিনা অনেক কিছু বলছিল যে তোমরা এটা করতে পারবে না, এটা করতে পারবে না, মানছে কেউ? মানুষ নিজের সুবিধা অনুযায়ী মানামানি করে। এখন আপনি বলবেন যে তুমি এখানে এভাবে থাকো, আমি থাকবো না রে ভাই, আর আপনি তোমাকে আটকে রাখবো, রাখেন আটকে। আপনি কয়জন আটকাবেন? যখন সংখ্যাটা 3 জন হয় কোনো আওয়াজ হয় না, যখন সংখ্যাটা 30 জন হয় তখন আওয়াজ হয়, যখন সংখ্যাটা 300 জন হয় তখন আপনি পারেন না। এখন আপনাকে এটাও বুঝতে হবে, আপনি একটা যে নদীতে বাঁধ দেন, কিন্তু নদীর পানির জোর কতটুকু ওইটা বুঝে বার্তা দেন। তাহলে আপনি বাঁধের যন্ত্রপাতি যা আনবেন, কাঠটা আনবেন, এই কাঠগুলি অপচয়। আমার কথা হলো এটাই যে বাস্তবতাকে বুঝে আপনাকে আইনটা প্রয়োগ করতে হবে। সেই বাস্তবতা বুঝে অন্তর্বর্তী সরকার আইন প্রয়োগ করেছিল বলে আমি মনে করি না। এই সরকার একটা গণতান্ত্রিক সরকার, ওরা জনগণের শক্তি সম্পর্কে ধারণা থাকা উচিত, ওনাদের সেইভাবে কাজটা করা উচিত। মানে ভাই, আপনি আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু দেখছেন রাজনীতিতে? সেটা তো একটা ধরনের আলাদা প্রশ্ন, কিন্তু যে প্রশ্নটা আমাদের দুজনকে করেছিলেন আমি তার উপর একটু বলি। আচ্ছা, আওয়ামী লীগ তো আমাদের আশেপাশে আছে, আওয়ামী লীগ আমাদের পাশে আছে, তারা কি করবে, কি করতে পারে সেটা সম্পর্কে আমরা একেবারে অজ্ঞ যে সেরকম না। তাছাড়া পাশের দেশের যে সমস্ত মিডিয়া আছে সেই মিডিয়াগুলো তো বলে, সোশ্যাল মিডিয়া, তারপরে অন্যান্য মিডিয়া, সেখানে যেরকম করে তারা বলেছে তাতে
ওইখানে অবস্থানরত, ওইখানে আশ্রয়প্রাপ্ত শেখ হাসিনার নির্দেশ হচ্ছে 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালন করতে হবে। যদি কোনো কোনো জেলা বা কোনো কোনো শাখা 23 জুন পালন করতে না পারে বিভিন্ন বাধার কারণে, তাহলে সেটা 24 জুন কিংবা তার পরে হলেও এটা পালন করবে, নির্দেশ। তো এইভাবে ধরেই নিতে পারে সরকার যে এরা এই কাজটা করবে। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনটা কিভাবে হতে পারে? ট্র্যাডিশনালি যেরকম করে আওয়ামী লীগ সেটা করতে পারে, কিন্তু একটা সভা তো করতে পারবে না, তারা মঞ্চ বানাতে পারবে না, তারা কোনো জায়গাতে বক্তৃতা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হবে না। পুলিশ অলরেডি রেড অ্যালার্ট জারি করেছে। প্রথম হলো, আমি মনে করি পুলিশ যে রেড অ্যালার্ট জারি করেছে এইটা তাদের এই ঘটনার কারণে এটা করা। রেড অ্যালার্টটা ইয়েলো অ্যালার্ট এইটা কথা নয়, বাট পুলিশ উইল বি অন অ্যালার্ট, এইটা খুব জেনুইন। গভর্নমেন্ট যে এই ব্যাপারে সজাগ হয়েছে এবং গভর্নমেন্ট এটা বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি মনে করি এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা মানে অন্যায়ের মধ্যে দৃষ্টিভঙ্গি নেই, তারা ঠিকই করছে। আর আরেকটা কথা হচ্ছে কি, ধরেন এরকম তো হয়েছে অতীতে, এই যে একটু আগেই কথা বলছিলেন না, সংসদে তো পাশ করেছে, সংসদে বাকশালও পাশ করেছিল, তো বাকশাল মানতে পারি কি আমাকে? সংসদে পাশ করলেই মানতে পারি, কিন্তু কোনো কথা নয়। যা সত্য তা সত্য, সেটা 100টা লোকে যদি বলে সত্য আর একটা লোক যদি বলে মিথ্যা, তবুও ওইটা সত্য যেটা তা সত্য হবে, মিথ্যাটাকে মিথ্যাই আপনি মানতে হবে, এটা সংখ্যাতে গুনবেন না। সেইভাবে আওয়ামী লীগের মধ্যে যারা খুব মরমী আওয়ামী লীগই কর্মী, তারা মনে করতে পারে আমাদের দলের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়েছে, এটা অন্যায়। আমি আওয়ামী লীগের মরমী কর্মী নন, কিন্তু সাধারণ মানুষের অনেককে মনে করি যে এদেরকে এরকম করে অ্যাক্টিভিটি বন্ধ করে রাখতে পারবেন। জামাত ইসলামকে ব্যান করে দিয়েছিলেন, দলই ব্যান করে দিয়েছিলেন, তারপরে অ্যাক্টিভিটি ব্যান করেছিলেন, রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছিলেন। জামাত ইসলামী আবার ফিরে এসছে। জামাত ইসলাম বিরাট একটা রাজনৈতিক বিজয় অর্জন করেছে, আমি এরকম করে মূল্যায়ন করি না, কিন্তু সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি বলছি যে ব্যানিং দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন না, এই জায়গাতেও পারবেন না। আলটিমেটলি আপনাকে এইটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে পারবেন। সেটা যদি করতে পারেন, সেই চেষ্টা করেন। সেই দিক থেকে সরকার যেটা করছে বা এই পর্যন্ত যা করছে, হ্যাঁ আমি বলবো যে সরকার বেশ হিসাব নিকাশ করেই করছে, উস্কাচ্ছে না। সরকার এটাকে নেগোশিয়েটও করার চেষ্টা করছে। সরকার প্রস্তাব দিচ্ছে ইনক্লুসিভ রাজনীতি করবে, মানে হয়তো আওয়ামী লীগকে ইনক্লুসিভ ধরেই তারা কথাবার্তা বলছে। এতে হচ্ছে না, কারণ ওরা যদি শুধু শুধু আওয়ামী লীগ থাকতো তাহলে হতো। তাদের সাথে আবার একটা রাষ্ট্র যুক্ত আছে যারা চায় যে আওয়ামী লীগ এখানে প্রতিষ্ঠা পাক, সেই জন্যে এটা একটা থ্রেট হতে পারে। সজাগ থাকা দরকার। পারবে কি? পারাটা আমি মনে করি আওয়ামী লীগ দলের উপরে নির্ভর করে না। তা যদি হতো তাহলে আওয়ামী লীগে যাওয়ারই প্রশ্ন ছিল না। আওয়ামী লীগ তখনও বড় দল ছিল, এখনও বড় দল আছে, কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি। শুধু তাই নয়, তাদেরকে পালাতে হয়েছে। তাদের সাথে ইন্ডিয়া সলিডলি ছিল, তাদেরকে রাখতে পারে নাই। এখনও ইন্ডিয়া সলিডলিও যদি থাকে, পুশ করে তাদেরকে ক্ষমতা দিতে পারবে, তা দিতে পারবে না। সেটা নির্ভর করে জনগণের উপরে। হ্যাঁ, এখন ধরেন আক্রমণ করে দখল করে তাদেরকে বসিয়ে দিল, এরকম যদি হয়, আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না। ভূ রাজনীতিটা এখন এমন, ভেতরে ভেতরে এমন এক ধরনের পাওয়ার ব্যালেন্স তৈরি হচ্ছে যেটা চাইলেই এরকম হবে না। খেয়াল করে দেখেন, আগে কোনো সরকার ক্ষমতায় আসবার পরে প্রথম সফরটা ভারতে হতো, এবার তো ভারতে হলো না। উনি অলরেডি মালয়েশিয়া সফর শেষ তো করে ফেলেছিলেন, এখন চীনের উদ্দেশ্যে, এখন বোধহয় চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুবই গাত্রদাহ আছে ইন্ডিয়ার, উনি তারপরে চায়না যাচ্ছেন। এখন নিশ্চয়ই ইন্ডিয়ার গাত্রদাহ থাকার কোনো যুক্তি নেই। আমি তো সব জায়গায় যাব, আমি ইন্ডিয়াতেও যাব, এটা তো ইজিলি আমাদের প্রাইম মিনিস্টার বলবেন, সরকার বলতে পারবেন। তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট পজিশন যদি নিতে হয়, তার মানে ওরা চাপ দিচ্ছে, তার কাছে মাথা নত করতে হবে। তাও না, এই ক্ষেত্রে আপনার নিজের উপর দাঁড়াতে হবে এবং অপশক্তি যেগুলোর তৎপরতা হবে সেগুলোকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। সেদিক থেকে আমি মনে করি আওয়ামী লীগ এখন পর্যন্ত রাজনৈতিক কোনো বিজয় অর্জন করেনি। এই সরকারের গত 100 দিন যদি আপনি হিসাব করেন, সেই 100 দিনের মধ্যে হয়তো ব্যর্থতার পাল্লা ভারী হতে পারে। অন্তত আমি সমালোচনার দিক যখন দেখছি, মানে যেদিন ভোটে এত অ্যাবসলিউট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি জয়যুক্ত হয়েছে, সেই দিনের সমর্থনটা যত দৃঢ় ঘন জমাট বাঁধা ছিল, আজকে আমি সেটিকে একটু একটু ফিকে হতে দেখছি। এটা কমে যাচ্ছে অথবা ফিকে হয়ে যাচ্ছে, আমি শব্দটা এটা বললেই বোধহয় ভালো। এই জায়গাতেও যে আওয়ামী লীগ নিজেদের কারণে করতে পেরেছে, তাদের একটা কারণ কি, দাম বেড়ে গেছে।
ওই যে একটু আগে আমি বলছিলাম সবজির দাম 100 টাকা কেজির কম কোনোটা আছে আমার তো মনে হয় না। সব কিছুর দাম বেশি, ইনভেস্টমেন্ট নাই, অর্থনীতির অবস্থা খারাপ। এগুলো দেখে মানুষ ভাবছে এটা কি আইন শৃঙ্খলা বেশি খারাপ। মানে খুন দর্শন শুরু হয়েছিল, এখন তো খুন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এগুলো দেখে লোকে মনে করছে যে কি জানি এটা চাইতে, মানে আমি কারো কাউকে বলতে শুনছি এরকম যে তারা মনে করছে যে আমরা কি ফেলে কোথায় আসলাম। তো এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ নিজেদেরকে একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে মানুষের সামনে হাজির হতে পারতো, ওইটা আপনার জন্য পটেনশিয়াল থ্রেট হতে পারতো। তার আগে পর্যন্ত এদের যে ঘুষ, দুর্নীতি, লুটপাট, এটা এখনও মানুষের সামনে জল করে। ওই অর্থে আওয়ামী লীগের পেছনে কোনো সমর্থনই আছে আমি মনে করি না। এবং যেহেতু আইনি একটা বাধা আছে, এই দেখবেন সবাই খুব হইচই করছে না যে স্থানীয় সরকার নির্বাচনে দেখা যাবে যে আওয়ামী লীগ কত জিতেছে, কিন্তু আওয়ামী লীগ তো ভোটই করবে না, ভোট করবে ইন্ডিভিজুয়াল, সেটাতে আপনি রাজনৈতিক বিচার করতে পারবেন না। পরবর্তী যে ভোট হবে সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাহলে 5 বছর পর্যন্ত আওয়ামী লীগের আমি কোনো ফিউচার দেখছি না। 5 বছর পর্যন্ত আওয়ামী লীগ কীরকম করে থাকবে দেখার বিষয়। আওয়ামী লীগ কি ততখানি আদর্শিকভাবে কনসলিডেটেড যে তারা 5 বছর পরেও একই শক্তি দিয়ে অবস্থান করবে? শেখ হাসিনা ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন? অনেক প্রশ্ন আছে, যে জন্যে পুরাপুরিভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমি অনিশ্চিত দেখি। দুদু ভাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ মান্না ভাই অনিশ্চিত দেখেন। আমি একটু ভারত এই প্রধানমন্ত্রী সফর নিয়ে বলতে চাই যে প্রধানমন্ত্রী ট্র্যাডিশনাল আমাদের দেশে প্রথমেই ভারতে সফর যায়, কিন্তু উনি তৃতীয় দেশ দিয়ে উনি শুরু করলেন, এরপরে উনি চীন যাচ্ছেন। এই বিষয়টা ইন্ডিয়া কিভাবে দেখবে, তাদের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? ঠিক চীনে যাচ্ছে এটা না বলে এইটি যে কূটনীতিক সুলভ কিছু সিদ্ধান্ত হয়েছে, মালয়েশিয়ায় যাচ্ছেন, দ্বিতীয় দেশ হিসেবে চীনে যাচ্ছেন। চীন থেকে তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন না। যেমন আপনি যেমনটা বললেন যে ভারতে আমার পার্শ্ববর্তী 3 দিকেই সীমান্ত ভারতে, তো সেখানে সব কিছুতেই মানে যে প্রতিনিধি সরকার মানে 15-16 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, সব কিছুতেই কিন্তু ভারত কেন্দ্রিক তাদের একটা ভূমিকা ছিল। এবং ভারতেরও এই দেশের জনগণের থেকেও ওই নেত্রী এবং ওই দলের প্রতি মানে খুবই সেই দল বায়াসড, মানে কি এটা ভয়াবহ রকম বায়াসড। যেমন একটা নির্বাচন হয়েছে, পরপর যে 3টে নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনকেই তারা প্রশংসা করেছেন, সমর্থন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ওই সময়গুলোতে যে এই নির্বাচন নিয়ে যদি সমর্থনের আগে 2টো লাইন যে অন্যান্য বিরোধী দল না বিএনপি শব্দ না উচ্চারণ করতো, তাহলেও একটা প্রসঙ্গ ছিল। সেই জিনিসগুলো ওই সময় আমরা লক্ষ্য করি না। অর্থাৎ দেশ হিসাবে এবং ওই দেশের সরকার হিসাবে আর এই দেশের সেই সময় সরকার এবং একটা দল হিসাবে এর মাঝখানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে জনগণ। 2 দেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কের ঘটনা ছিল না, সবটাই মানে ভারতের স্বার্থের ভিত্তিক। অর্থাৎ আওয়ামী লীগ থাকতে, যেটা শেখ হাসিনা বলছে, আপনার বোধহয় স্মরণ আছে এবং এটা খুবই ইতিহাসে লেখা থাকবে যে ভারতকে যা দিয়েছে আমি এমন কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। তো সেই ঘটনার আদতে এটাই সত্য এবং ওটা মনেও রাখছে ভারত, মনে রাখেনি কিন্তু তাকে আশ্রয় দিয়েছে। না, শুধু আশ্রয় না, পুরা পার্টি সেখানেই আছে। এখানে যারা বলছে যে আওয়ামী লীগ যারা, এটা সাধারণ আওয়ামী লীগ সমর্থক বা সাধারণ কর্মী যারা এই পরিস্থিতির কিছু মানে নির্যাতন বলে, আক্রমণ বলে, অপদস্থ বলে তারা মুখোমুখি হচ্ছে, ওনারা কিন্তু হচ্ছে না। সেই বিবেচনা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যেমন ধরেন বিএনপি যদি সফল হয়, মানে নির্বাচনে একেবারে অ্যাবসলিউট মেজরিটি পাইছে, এই দিকটা সফল। বিএনপি যদি সফল হয় তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই রাজনীতি। অর্থাৎ যে কোনো সরকার সফল হলে তার বিরোধিতা যারা করেন তারা একটা কোণঠাসা অবস্থায় পড়ে যায়। ধরেন এই যে আওয়ামী লীগ 70-তে দেখেন পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে
তারা যে মানে আসন মানে অন্য বিরোধী দলগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিলেন 71-এ মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন আছে, তারপরেও আওয়ামী লীগ ছিল। কিন্তু 10 জানুয়ারি শেখ সাহেব যখন ফিরে আসলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, এবং রাষ্ট্রের ক্ষমতা উনি হাতে নিলেন, তারপরে দেখেন শেখ মুজিবুর রহমানের তার আগের যে শেখ মুজিব আর ওই 10 জানুয়ারির পরের যে শেখ মুজিব, ক্রমান্বয়ে শেখ মুজিবের যে পরিণতি, যে অবস্থা, যে জনপ্রিয়তার ধস, এই যে ঘটনাগুলো মানে এটা ভয়াবহ একটা ঘটনা। অর্থাৎ মানুষের প্রয়োজন, যেটা মান্নাবি কিছুটা দিলেন যে বাজার, এটা একটা বিরাট ফ্যাক্টর। যখন ভাত, একমতো ভাত, একটা চাকরি, কর্মসংস্থান, একটা নিরাপত্তার প্রশ্ন আসে, তখন কিন্তু যার প্রতি থাকুক না কেন সেও মানে বিএনপির প্রতি বা আওয়ামী লীগের প্রতি, একসময় মুসলিম লীগের প্রতি ছিল, তো তখন তারা বিরক্ত হয়। এই বিরক্তি একসময় বিরোধিতায় রূপান্তরিত হয়। তো বাংলাদেশের রাজনীতিতে এখন যে জায়গাটা আছে, প্রত্যাশার যে চাপ, সেটা হচ্ছে 2 দশকের না পাওয়ার যে বঞ্চনা বা ক্ষোভ, মানে কষ্ট, বেদনা, সেটা কিন্তু এখন এই সরকারের কাছে, মানে বর্তমানে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবে। সেই জায়গাটায় ছোট ঘটনাও যদি তারা আহত হয়, মানে জনগণ, তাহলে এটা অনেক বড় হিসাবে দেখা দেবে। ওই যে মানে এখন আছে না, কোনো জায়গায় ধরেন একটা বোমা বিস্ফোরণ বা এটা, সরকার সেনাবাহিনী কেন, মানুষকে মানে রক্ষার জন্য সরকার তো এটা, সে নানান পদক্ষেপ নিতে পারে, কেন নিল? তার মানে সেনাবাহিনী এখন আসবে কেন? এটা গণতান্ত্রিক সরকার, বা পুলিশ এত মানে কঠোর ভূমিকায় যাচ্ছে কেন? এই প্রশ্ন একটা মহল করতে পারে না তা না, কারণ পুলিশি রাষ্ট্র, সেনাবাহিনীর রাষ্ট্র গণতন্ত্রের সঙ্গে যায় না। কিন্তু যখন সন্ত্রাস হবে তখন কি আপনার শুধু কথা চিড়ে ভিজবে না। কামাল ভাই, 2 মিনিটে যদি বলেন প্রধানমন্ত্রী সফরটা, এই যে আপনি কি খুব বিচক্ষণ, সবাই বলছে যে উনি, দেখেন প্রথাগতভাবে আমরা মানে দেখেছি এর আগে নতুন সরকার আসলে ইন্ডিয়ায় যায়, কারণ ইন্ডিয়া আমাদের একদম প্রতিবেশী। তারা মনে করে হয়তো এই সরকার ছাড়া আমরা চলবো না, আমাদের সঙ্গে অনেক লেনদেন আছে। তো আমাদের এই সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকার আমলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল সর্বনিম্নতে, এত নিম্নে কখনো নামে না এর আগে। তো এই সরকার ক্ষমতায় আসার পর তার পররাষ্ট্রমন্ত্রীকে তো প্রথম ইন্ডিয়াতেই পাঠাইল। তাতে কি ওই শীতলতা একটু কমেছে, উষ্ণতা বেড়েছে? বাড়েনি তো। তো যদি এই সরকার এভাবে দেখে যে আমি তো ফরেন মিনিস্টারকে পাঠিয়ে দেখলাম, তো তাহলে এইভাবে হচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে তো তারা আরো বেশি আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন ওনারা যদি বলে আমরা বার্গেন করব, এখন যদি চীন যাওয়াটাকে যদি আপনি মনে করেন বার্গেনের পার্ট যদি মনে করেন আপনি, আমি তো কোনো খারাপ দেখি না, আমি তো মনে করি এটা মানে গুড ডিপ্লোমেসি তারা এখানে দিয়ে দেখছে। আর মানে দুদুভাই যে একটা কথা বলছে, দুর্দান্ত একটা কথা বলছে কিন্তু, যে এতক্ষণে এত আলাপ সালাপের সবচেয়ে মোদ্দা কথা যেটা, যে আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল, আওয়ামী লীগ তো ভাই দেশে মানুষ তাদের বিতাড়িত করছে ভাই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো সেই দলটা ফিরে আসবে কি না আসবে, এটা নির্ভর করবে জনগণের প্রত্যাশা বর্তমান সরকার কতটুকু মেটাতে পারবে কি পারবে না তার উপর। এটা মাথায় রাখেন, তাহলেই সব ঠিক। আওয়ামী লীগ কেন, অন্য দল আছে না তাদের, মানে আমরা আওয়ামী লীগকে কেন বলছি যে বিএনপি ব্যর্থ হলে আওয়ামী লীগ কেন আসবে? যেভাবে বলি 55 বছরের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি মানে দিয়ে দিল ঘটনাটা, এটা একটা ধারাবাহিক একটা জায়গায়, অন্য দল নেই তা না, কিন্তু সংসদও আছে, কিন্তু এই 2 দল কিন্তু একটা মানুষের সমর্থনে একটা জায়গায় গিয়েছিল। সেখানে আওয়ামী লীগের এই যে পতন, এতে আনব্যালেন্স বলবো আমি রাজনীতি গণতান্ত্রিক বিবেচনায়, তাদেরকেই আবার উঠে আসতে হবে। এটা আমার কাছে এই কথা এটাই আমাদের এখানে যতবার নির্বাচনে জয়লাভ করছে, আমরা কি দেখছি আগে যেগুলি ইলেকশন যেগুলিকে বলি, আমরা সবসময় দেখেছি যে সরকারের কাছে জনগণের প্রত্যাশা মিটছে না বলে তারা আরেকটা দলকে নিয়ে আসতেছে। প্রতিবার তাই হয়েছে রে ভাই। এই সরকার যদি, যেমন আমি তো একটা কথা বলি যে ইউনূস সাহেব ক্ষমতা যখন আসলেন, উনি যদি জনগণের প্রত্যাশাটা মিটাতে পারতেন তাহলে কিন্তু দেখতেন যে অন্যরকম দৃশ্য হইতো। মিটাতে পারে নাই তো। এখন আমরা এই সরকার নিয়ে আশাবাদী, দেখা যাক কি হয়। মান্না ভাই, ওই প্রধানমন্ত্রীর সফর এবং ইন্ডিয়ার যে হঠাৎ করে বাংলাদেশের প্রতি এই যে আগ্রাসী মনোভাব পুশিন নিয়ে,
এবং তার কাটা বাড়া নিয়ে মোদি কালকেও কথা বলেছে, মানে হঠাৎ করে এত বাংলাদেশের বিরোধী সফর নিয়ে তো আমি আমার আগের কথার সময় বলেছি বেশ কিছু পরিমাণে। আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সমালোচনা করার কিছু নেই। আই হ্যাভ মাই ওন চয়েস। আমি মনে করেছি আমার কাছে এখন বেশি ক্রাইসিস হচ্ছে আমার ইমিগ্রেশন নিয়ে। আমি মানুষের কাছে গেছি, যেতেই পারি, এটা আপনি বলবার কি, এগুলো নিয়ে আলোচনা না করলেও ভালো আছে। এইটাতে ইন্ডিয়া যে একটা বিরাট করে ইস্যু তৈরি করবে, তার ইস্যু তো তার আওয়ামী লীগ বা তার এখানকার প্রভাব বড়াই নিয়ে। বিষয়টা এরকম হয়েছে যে তারা যে কাজগুলো করছে এতে আমার মনে হচ্ছে একটা যুদ্ধ তো তারা লাগিয়ে দিচ্ছে না বা লাগিয়ে দিতে পারবেও না। আমি আবারও বলি, আন্তর্জাতিক শক্তি সম্পর্কের বিষয়টা উপরে উপরে কিংবা তলে তলে বা যে কোনো জায়গাতে হোক এখন এরকম একটা জায়গায় আছে যে ভারত মনে করলে আক্রমণ করে বাংলাদেশ জয় করে নিয়ে যাবে, ওই অবস্থা নাই। রেজিস্ট্যান্সের সামনে পড়বে, কন্ডেমনেশন হবে, আন্তর্জাতিকভাবে গৃহীত হবে, ওই জায়গায় তারা করবে না। কাজেই বর্ডারে যেটা হচ্ছে সেটা তারা একটা চাপ তৈরি করছে। কেন? এটা পুরো তো আমার কাছে পলিটিক্যাল মনে হয়। যে কোনোভাবে পলিটিক্যাল এজেন্ডাতে যাই থাকুক তার মধ্যে এটা থাকতেই পারে। ইউ মেক স্পেস ফর দ্যাট। আপনি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন, সেই ইনক্লুসিভ পলিটিক্সের জায়গা তৈরি করেন। গভর্নমেন্ট নিজেও পলিসি হিসেবে বলেছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চাই, তাহলে সেটা স্পেস দেখার, তাদের নির্বাচন করবার জায়গা দেন। তলে তলে এগুলো হচ্ছে কি না এগুলো দুদু সাহেব বলতে পারতেন, তো আমি বলতে পারবো না, বা আমাদের কারো যারা সুযোগও নেই, ওনারাও কত করে যারা সুযোগ আছে আমি কিন্তু তাও জানি না। কারণ এই সমস্ত সিদ্ধান্ত যে পার্টির সব স্তরে হয় তারা এমন সময় হতে পারে যে একজন মানুষই জানে। কে জানতো যে এরকম একজন ফরেন মিনিস্টার আসবে? দুদু সাহেব তো দূরের কথা, বহু সাহেবই তো জানতো না। তো ওই রকম মানে পাওয়ার গেম ইজ অল টুগেদার ডিফারেন্ট। সেই জায়গাতে নিশ্চয়ই একটা কিছু বিবেচনা আছে বা থাকতে হবে, যাতে আমরা কোনো অন্যায় প্রেশারের কাছে হতে স্বীকার না করি। আমি এটা বলবো না যে বছর পর বছর এরকম গায়ের জোরে পেয়ে আওয়ামী লীগকে বন্ধ রাখতে পারবেন, যেটা দুদুভাই বলছেন যে যদি বিএনপি তার শাসন দিয়ে জনগণকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে আওয়ামী লীগের কাছে যাবে কেন? আপনি প্রশ্ন করছেন বিকল্পখানে আওয়ামী লীগ ভাবে কেন? আনসার সহজ, আর একজন কেউ বিকল্প হওয়ার মতো অ্যাপিয়ার করে নাই। যখন করবে তখন আওয়ামী লীগের কিন্তু খবর থাকবে না। এবং এইটা বিকল্প হয়নি। জি, আওয়ামী লীগের বিকল্পকে জামাত কিংবা এনসিপিকে আপনি মনে করেন না? মানে আমি দুটো জিনিস থেকেই আপনাকে বলতে পারি যে জামাত আমেরিকার এই যে এটার বিরোধিতা করলো না, সরকার এবং তারা তো একই সাথে চেষ্টা করলো। এবং জামাতকে আরও অনেকগুলো ব্যাপারেই দেখেন তারা মনে হচ্ছে না যে ফাটিয়ে ফেলবে সংসদ দিয়ে, কী বলে সংস্কার দিয়ে, করলো না। তো জামাত অনেকগুলো বছর অনেক তাপ সহ্য করেছে, যে কোনো কারণ হোক, নিজেদের দোষ বাইয়ে মিলে। তারপরে তারা এখন যে অবস্থানটা পেয়েছে দ্যাট ইজ ভেরি কমফোর্টেবল। তারা একদম হয়তো আশাও করেনি, তারা এটা সংহত করতে চাইবে, এটা হারাতে চাইবে না। ফলে জামাত এখনই ওই রকম একটা যেটাকে বলা হয় যে আক্রমণাত্মক বা ধরেন এক ধরনের আপসীর লড়াই করতে যাবে, যে এটা আমার মনে হচ্ছে না। তারা বরঞ্চ বেশি করে চাইবে নিজেদেরটা কনসলিডেট করতে। সেই জায়গাতে খুব বড় আকারে একটা ধূসর এলাকা আছে যেখানে অন্য শক্তির দাঁড়াবার সুযোগ থাকবে, আমি তাই মনে করি। দুদু ভাই, সেটা হচ্ছে যে এই যে সংসদে জামাতের একটা বড় ধরনের আসন ছিল, কিন্তু অনেকে মনে করে যে বিরোধী দল হিসেবে জামাত এনসিপির সেই আওয়াজটা তুলতে পারছে না সংসদে তারা, এবং যেসব কথাবার্তা বলছে সেগুলো খুব খুব ম্যাচিউর পলিটিক্স মনে হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে জামাত আসলে কেন বিরোধী দল হিসেবে সংসদে খুব কার্যকর ভূমিকা রাখতে পারছে না? এই যে বিশেষ করে কয়েকটা ইস্যু আছে, সেই ইস্যুগুলোতে এই জুলাই সনদ নিয়ে তারা কথা বলছিল, সেটা নিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী একটা কমিটি গঠন করার কথা বললো, সে কমিটিতেও আসলো না, তারা কোনো নামও দিল না। তারপরে আবার রাজপথে আন্দোলনের কথা বলছে বিভিন্ন সময়, যে একটা বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে মাঝে মাঝে বলে। তো এদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা আমার কাছে এটা মনে হয় যে জামাতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এইবারের পার্লামেন্টে, মানে বাংলাদেশের পার্লামেন্টে যে অবস্থানটা, যে সিটগুলো তারা পাইছে, এর আগে কখনো এত সিট পায়নি, এই অবস্থায় তারা ছিল না, না বাংলাদেশে না পাকিস্তানে। তো তাদের বিরোধী দলের রাজনীতি, সরকার তো নাই, বিরোধী দলের রাজনীতিতে ওই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো ভূমিকা এর আগে ছিল না। অর্থাৎ একটা প্র্যাকটিস থাকতে হয়তো, সেই প্র্যাকটিসটা তাদের কখনো ছিল না। এখনো পর্যন্ত পার্লামেন্টেও দেখবেন অনেক জায়গায় তাদের জড়তা আছে, এবং রাজপথে তারা প্রধান শক্তি ছিল না কোনো কালে।
মানে বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটে। তারা সহযোগী শক্তি হিসেবে কোনো না কোনো ফ্রন্টে থেকেছে, কোনো না কোনো অবস্থানে থেকেছে, একক শক্তি না, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সময়ের যে ভূমিকাগুলো। তো ওরা যেহেতু পার্লামেন্টে ওই ধরনের অবস্থা ছিল না, রাজপথেও ছিল না, সেই কারণে কিছু কিছু জায়গায় তাদের অসঙ্গতি আপনি খুব মানে যেই সময় যে কথাটা বলার সেই কথাটা তারা বলা তো দূরে থাক, কোনো পদক্ষেপ নিতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। ভবিষ্যতে কী হবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে, রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তো এখন যে জায়গাটা আছে, ধরেন যে কোনো কারণে এই জিনিস যদি পরিবর্তন হয় বিএনপি বা জামাতের বা অন্য কিছুতে, তাতে বিএনপির কোনো ক্ষতি নাই আমার বিবেচনায়। বিএনপি হয় প্রধান একটি সরকার পরিচালনার দল হবে, প্রধান বিরোধী দলের প্রধান হবে। এটি এখনকার না, কিন্তু এটা অতীতেও আমরা এই লক্ষ্য করছি। যখন সরকার হিসাবে আওয়ামী লীগ আসছে, প্রধান বিরোধীকারী দল হিসাবে বিএনপি আসছে। কিন্তু জামাতের ভূমিকা কি হবে? সে মনে করছে কোনো কারণে যদি এই পরিস্থিতির দৃশ্যপট, তারা কিন্তু দেখুন 24-এর পরে ইলেকশনের আগে একটা ধারণা দেওয়া হচ্ছে তারা এবার সরকার আসছে। তো এমনভাবে বলছে কিছু কিছু থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি করে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যত দিন গড়িয়েছে, নির্বাচনের কাছাকাছি আছে, তত তাদের সত্যটা প্রকাশ হচ্ছে না, জামাত ওই অবস্থায় আসছে। আমাদের হাতে প্রায় সময় শেষ। মান্নাবের কাছে আমি 1 মিনিট জানতে চাই, আমরা শুনছিলাম যে আপনারা একটা নতুন মোর্চা করতে যাচ্ছেন। আপনারা যারা বিএনপির সাথে রাজপথে যুগপথ আন্দোলনে ছিলেন, সেরকম কিছু দল, এটা কোথায় শুনেছেন? এটা শুনলাম যে সাইফুল হক আপনারা মিলে একটা সাইফুল হক তো সরকারের সাথেই আছেন। আছে, কিন্তু আপনারা তো সরকারে নাই। সরকারে নাই, কিন্তু সরকারের সাথেই আছেন। আমি আবার গ্রে এরিয়াতে আছি। গ্রে এরিয়া কেমন? আমি 2 জোটের কোন জোট এরকম করে চয়েসই করছি না। আমি মনে করি আসলে কারেক্ট লাইনটা কি হতে হবে সেটা ঠিক করি, তার ভিত্তিতে তখন সবার সাথেই হবে। আর আমরা যাদের সাথে ছিলাম, মানে একসাথে ছিলাম যে বিএনপি সহ, এই এতদিন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আমাদের তো খোঁজখবর করেনি, তার তো আমাদের জিজ্ঞেস করে বা আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। ফলে তাদের অ্যাটিটিউড কী, তারা ফিউচার কীরকম করে প্ল্যান করেন জানি না। ফলে এগুলোর উপর আমি কোনো কথা বলতে পারবো না। আমি আমার কথা বলতে পারি, সেটা আমি একটু আগে যেটা বলেছি, আমি মনে করি বিএনপি যেভাবে চলছে, যদিও তাদের ঘুরে দাঁড়াবার সময় এখনও প্রচুর আছে, অনেক জায়গা আছে, এইভাবেই যদি চলতে থাকে তাহলে সে অন্যদের জন্য স্পেস বেশি তৈরি করতে থাকবে। যেটা দুদু বললেন, তারা কারেক্ট যদি না হয় তাহলে বাকিরা, বাকিদের মধ্যে যাতে আমি আসতে পারি, আমি একটা কারেক্ট পলিটিক্স নিয়ে সেইটা চেষ্টা করব। আমার সঙ্গে এই পলিটিক্সে যাদের যাদের মিলবে তারা মিলে করব, সেটা যারাই হোক সেটা তো পরে দেখবার বিষয়। এবং আমি মনে করি এরকম রাজনীতি তো আগামী দিনে হবে। আমাদের হাতে আর সময় নেই। মান্না ভাই, কামাল ভাই এবং দুদু ভাই, আপনার 3 জনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি সবাইকে।